আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, মামুন, কি খবর? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আছি, বলো। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার। Okay, আজকে আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে আছেন? প্রেজেন্ট। স্যার আমি আছি। ওকে, থ্যাংক ইউ। আমাদের আজকে কোম্পানি অ্যাক্টের লাস্ট ক্লাস। আমাদের যে সিলেবাস ছিল সেই সিলেবাসের সর্বশেষ পার্ট হচ্ছে ডিরেক্টরস পার্ট। এই অংশটুকু আজকে আমরা আলোচনা করব। পরীক্ষায় কিন্তু এই পার্ট থেকে অনেক কোশ্চেন আসে, সো সবাইকে আজকে একটু অনেক বেশি মনোযোগ দিয়ে থাকতে হবে, যাতে আমরা এই অংশটুকু ভালোভাবে বুঝতে পারি, পরীক্ষা ভালো করতে পারি। এখানে অনেক কোশ্চেন। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমরা তো স্টার্ট করতে পারি নাকি? সময় তো হাতে বেশি নাই। রেগুলার ক্লাসে পার্টিসিপেন্ট কেমন থাকে? আজকে তো 43 স্যার দেখছি। এরকম। এরকমই থাকে, ওকে। এই যে দেখেন, এইখানটা যদি এই এইটুকু আমরা এখানে ইয়ে করি, একটা কোম্পানির ওনার কারা বলেন তো? একটা কোম্পানিতে ওনার কারা? শেয়ার হোল্ডাররা। শেয়ার হোল্ডাররা, রাইট। সকল শেয়ার হোল্ডাররা কি ওই বিজনেসের পরিচালনা দায়িত্ব নিতে পারে? মনে করেন 1,000 শেয়ার হোল্ডার আছে, তো 1,000 জন মিলে কি কোম্পানিটা না চালাবে? স্যার। কারা না চালাবে স্যার। কোম্পানিটা? শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে বোর্ড অফ ডিরেক্টর চালায়। বোর্ড অফ ডিরেক্টরস, তার মানে শেয়ার হোল্ডারদের মধ্যে থেকে সিলেক্টেড কিছু পার্সন, এবং একটা নাম্বার লিমিট দেওয়া থাকে। কোথায় দেওয়া থাকে? আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে কতজন ডিরেক্টরস হতে পারবে সেটা বলা থাকে, এবং সেটার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন শেয়ার থাকে, যারা সেই মিনিমাম নাম্বার অফ শেয়ার কি করে, সাবস্ক্রাইব করে, তারা বোর্ড অফ ডিরেক্টরস হওয়ার জন্য এলিজিবল হয়। দেন যারা এখানে ইন্টারেস্ট শো করে তাদের মধ্যে থেকে ইলেকশনের মাধ্যমে ডিরেক্টর নির্বাচিত হয়, এবং ডিরেক্টররা কি করেন? ওই কোম্পানির বিজনেসটা পরিচালনা করে। এবং কোম্পানি এবং শেয়ার হোল্ডারদের ইন্টারেস্টটা প্রটেক্ট করেন কারা? পরীক্ষা যদি আসে, হু উইল প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি এন্ড দ্য শেয়ার হোল্ডার্স, আনসার কি হবে? ডিরেক্টর। ডিরেক্টর। এরকম ছোট ছোট এখানে এই আজকের আলোচনা থেকে অনেক কোশ্চেন আছে যেটা পরীক্ষা আসার মতো, এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কতজন শেয়ার হোল্ডার, সরি, কতজন ডিরেক্টর থাকতে হবে মিনিমাম? আমরা পড়েছিলাম না প্রথম দিন? কমপক্ষে দুইজন। একজন বা দুইজন। একজন বা দুজন। একজন বা দুজন। একজন কার ক্ষেত্রে? যদি ওপিসি কোম্পানি হয় সেই অফিসের ক্ষেত্রে, ক্ষেত্রে। রাইট। আর ওপিসি ছাড়া অন্য যে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে দুজন কি হবে? ডিরেক্টর ডিরেক্টর থাকবে। থাকবেন। তবে একটা ব্যতিক্রম আছে। তবে একটা কি আছে? ব্যতিক্রম। এটা পরীক্ষা আসতে পারে যে, যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি অন্য একটা পাবলিক লিমিটেড কোম্পানির কি সাবসিডিয়ারি হয়, তাহলে সেক্ষেত্রে মিনিমাম কতজন ডিরেক্টর হইতে হবে? সেক্ষেত্রে কিন্তু মিনিমাম ডিরেক্টর হইতে হবে 3 জন। কয়জন? 3 জন। এই যে দেখেন, এভরি পাবলিক লিমিটেড কোম্পানি, প্রত্যেকটা পাবলিক লিমিটেড কোম্পানি অথবা কোন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটা অন্য একটা পাবলিক লিমিটেড কোম্পানির সাবসিডিয়ারি, দ্যাট মিনস ওই কোম্পানিটা পাবলিক লিমিটেড কোম্পানি হোক অথবা নিজে প্রাইভেট লিমিটেড, কিন্তু সে অন্য একটা পাবলিক লিমিটেড কোম্পানির সাবসিডিয়ারি, তাহলে সেক্ষেত্রে কি হবে? মিনিমাম ডিরেক্টর কতজন হইতে হবে? 3 জন। 3 জন। তাহলে ব্যতিক্রমটা মনে থাকবে। আর যদি সাবসিডিয়ারি না হয়, নর্মালি অন্য কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, তাহলে সেক্ষেত্রে ওপিসির ক্ষেত্রে 1 ডিরেক্টর, আর ওপিসি ছাড়া অন্য যে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম 2 ডিরেক্টর থাকা লাগবে। ডিরেক্টরদের অ্যাপয়েন্টমেন্টটা কে দেয়? আমরা কি জানি ডিরেক্টরস এর অ্যাপয়েন্টমেন্ট কে দেয়? প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে সেটা তাদের যেই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন সেখানেই বলা থাকবে যে কারা কারা ডিরেক্টরস হবে, কিভাবে হবে সেটা ওখানে বলা থাকবে। কিন্তু যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, সেটা গাইডলাইন দেওয়া থাকবে, কিন্তু সেটার জন্য কিছু কি আছে, ম্যান্ডেটরি প্রভিশন আছে, সেগুলো ফলো করতে হবে। নিচে কি বলছে?
এই যে নিচে বলছে যে একটা পাবলিক লিমিটেড কোম্পানির জন্য ডিরেক্টরস অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে কি কি কন্ডিশন ফুলফিল করতে হবে। এই যে দেখেন বলছে যে প্রত্যেকটা পাবলিক লিমিটেড কোম্পানিতে কতজন ডিরেক্টর থাকা লাগবে? 3 জন স্যার। স্যার 3 জন। ওকে। তারপর বলছে যে কোন ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে সেক্ষেত্রে সে ডিরেক্টর কি হতে হবে? ন্যাচারাল পার্সন। ন্যাচারাল পার্সন বলতে কি বুঝি? হিউম্যান বিং। ন্যাচারাল পার্সন বলতে কি বুঝি? হিউম্যান হিউম্যান বিং। বিং, মানুষ হতে হবে। এখন মনে করে এমন হয় না যে একটা একটা কোম্পানি অন্য আরেকটা কোম্পানি শেয়ার হোল্ড করছে, সে 60% বা 50% শেয়ার হোল্ড করছে, কিন্তু একটা কোম্পানি তো নিজে কি ব্যক্তি, মানে ন্যাচারাল ব্যক্তি, মানুষ তো না, না স্যার। একটা প্রতিষ্ঠান, রাইট? একটা জি স্যার। প্রতিষ্ঠান অন্য একটা প্রতিষ্ঠানের শেয়ার হোল্ড করতে পারে, তাহলে প্রতিষ্ঠান নিজে সেটাকে কি করতে পারবে না, ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারবে না। তাহলে কি হবে? ওই প্রতিষ্ঠানের পক্ষ হয়ে যে কোনো একজন ব্যক্তিকে কি করবে? নমিনেট করবে ডিরেক্টরশিপ নেওয়ার জন্য। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। মনে করেন এক্স কোম্পানি ওয়াই কোম্পানির 40% শেয়ার হোল্ড করে, তাহলে সেখানে তার ডিরেক্টর থাকা লাগবে। এখন ডিরেক্টর যে থাকবে সেটা তো কোম্পানি হওয়া যাবে না, তাহলে কি হবে? সে তখন চিন্তা করবে কোম্পানির পক্ষ থেকে যে কোনো একজন ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর অথবা যে কোনো ডিরেক্টর অথবা সিএফও অথবা সেক্রেটারি, যে কোনো একজন পার্সনকে নমিনেট করবে যে হ্যাঁ তুমি ওই কোম্পানিতে যে আমাদের শেয়ার হোল্ডিংটা আছে সেটার কে তুমি রিপ্রেজেন্ট করবে, তুমি সেখানকার ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট নিবা। বুঝতে পারছি স্যার? তাহলে ন্যাচারাল পার্সন হইতে হবে, ডিরেক্টর হইতে কি হইতে হবে? ন্যাচারাল পার্সন হইতে হবে। এবং ডিরেক্টরের অ্যাপয়েন্টমেন্ট কোথায় হবে? জেনারেল মিটিং, তার মানে এজিএম এ। কোথায় হবে? এজিএম এ। কারা অ্যাপয়েন্ট করবে? মেম্বার্স বা শেয়ার হোল্ডার্সরা। কারা? মেম্বার্স অথবা শেয়ার হোল্ডার্সরা কি করবে? এজিএম এ ডিরেক্টরের অ্যাপয়েন্টমেন্ট দিবে। তার মানে শেয়ার হোল্ডার্সরা ভোট দিয়ে ডিরেক্টর নির্বাচিত করবে। এখন এজিএম এ ডিরেক্টর অ্যাপয়েন্ট করার পরে দেখা গেল যে কয়েক মাস পরে ভ্যাকেন্ট হয়ে গেল, ওই ডিরেক্টর দেশের বাইরে চলে গেলেন অথবা তার কোনো ডিসকোয়ালিফিকেশন হলো, দ্যাট মিনস ওই ডিরেক্টরের পজিশনটা খালি হয়ে গেল। তখন তখন কারা অ্যাপয়েন্টমেন্ট দিবে? তখন কি বছরের মাঝখানে এজিএম হবে? হবে না না। স্যার। তাহলে সেক্ষেত্রে কারা দিতে পারবে অ্যাপয়েন্টমেন্ট? অন্য যে ডিরেক্টরসরা আছে, মনে করেন ওনাদের যদি 10 জন 11 জন ডিরেক্টর থেকে থাকে, তাহলে সেখান থেকে একজন যদি পজিশন ভ্যাকেন্সিতে বাদ যায়, তাহলে বাকি যে 10 জন ডিরেক্টর আছে তারা সিদ্ধান্ত নিয়ে যাবে অন্য কাকে ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া যায়। বুঝতে পারছি কিনা? জি স্যার। ওকে। এবং একজন ডিরেক্টরের, সে যে ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেলো, তার মেয়াদ কতদিন হবে? তার অফিস যে সে করবে ডিরেক্টর হিসেবে, সেটার মেয়াদ কতদিন হবে? সেটার মেয়াদ হবে এক এজিএম থেকে আরেক এজিএম, এবং এটা বাই রোটেশনে। রিটায়ারমেন্টের জন্য কি লাগবে? রোটেশন লাগবে। এখন দেখা গেল একটা কোম্পানিতে যদি 15 জন ডিরেক্টর থাকে, আমরা জানি যে 1/3 ডিরেক্টর কি করতে হয় প্রত্যেক বছর? রিটায়ারমেন্ট দিতে হয় স্যার। রিটায়ারমেন্টে যেতে হয়, রোটেশনে চলে যেতে হয়। তাহলে 15% যদি 1/3 বলি, তাহলে কতজন হবে? 5 জন, রাইট? 5 জন। জি স্যার। তাহলে 15 জন থেকে 5 জন ডিরেক্টরকে রিজাইন করতে হবে, করে তারা রিজাইন করার পর কিন্তু সে আবার ইলেকশন করতে পারে। ইলেকশন করে যদি সে আবার জিতে আসে, তাহলে সে আবার ডিরেক্টর হতে পারবে, কিন্তু তাকে কি করতে হবে? রিজাইন করতে হবে। তাহলে কোন 5 জন? তাহলে এখানে আমরা একটা কোশ্চেন রেখে দিলাম যে এই যে 5 জন রিটায়ারমেন্টে যাবে, কোন 5 জন যাবে, কিভাবে হবে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। আপাতত জানলাম যে আমাদেরকে কি রিটায়ারমেন্টে যেতে হবে, এবং সেটা রোটেশনে প্রতি বছর 1/3 করে রোটেশন হবে, পরিবর্তন হবে। এখন ডিরেক্টর যারা হবেন তারা লিখিতভাবে কি দিতে হবে? কনসেন্ট দিতে হবে যে সে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাহলে তার কনসেন্ট লাগবে। তাহলে এটা ফর্ম 9 আমরা গত ক্লাসে পড়েছিলাম, মনে আছে কিনা? গত ক্লাস বা তার আগের ক্লাসে ফর্ম 9-এ ছিল। কোথায় ছিল? ফর্ম 9-এ ছিল যে ডিরেক্টর, প্রত্যেকটা ডিরেক্টর তার কনসেন্ট দিবে আলাদা আলাদা করে, সেটা হচ্ছে ফর্ম 9। আর পরবর্তীতে বলছে যে কি, যারা কনসেন্ট দিবেন তাদের কি থাকতে হবে? মিনিমাম কোয়ালিফিকেশন শেয়ারটা থাকতে হবে। কিসের জন্য? ডিরেক্টর হওয়ার জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশন শেয়ার লাগে, সেটা তার না থাকলে সে কি করতে পারবে না? ডিরেক্টর হতে পারবে না। ডিরেক্টর হতে পারবে না। A signed consent to act as a director of a company proposal for directorship, তাহলে তাকে কি করতে হবে? একটা প্রপোজাল দিতে হবে যে হ্যাঁ ডিরেক্টরশিপের জন্য তাকে একটা প্রপোজাল দিলে দেন সেটা কনসেন্ট সাইন করে কনসেন্ট দিবে, সেটা অলরেডি বলেছি। দেন হচ্ছে সে যদি কি করে,
যে ডিরেক্টর ছিলেন উনি যদি দেশে 3 মাসের কমপক্ষে 3 মাসে দেশের বাইরে থাকে, অথবা পরপর 3টা মিটিং এ সে অ্যাবসেন্ট থাকে, তাহলে কি হবে? তাহলে ওই ডিরেক্টরের পজিশনটা কি হয়ে যাবে? ভ্যাকেন্ট হয়ে যাবে। এইখানে আংশিক বলেছে, নিচে গিয়ে পরে আবার ডিটেলস বলেছে, কিন্তু এখানে একটু কারেকশন করা দরকার। সেটা হলো যে অ্যাটলিস্ট 3 মান্থ বলেছে, এখানে শুধু 3 মান্থস না, এখানে বলা আছে যে অ্যাটলিস্ট 3 মান্থস অথবা পর কনজিকিউটিভ 3 মিটিংস যদি সে কি করে অ্যাবসেন্ট থাকে। অ্যাবসেন্ট বলতে কি বোঝায় বলেন তো স্যার? মনে করেন আপনি জব করেন, আপনি অফিসে অ্যাবসেন্ট আছেন, তাহলে কোনটাকে অ্যাবসেন্ট বলবে আর কোনটাকে লিভ বলবে? আপনি 2 দিন অফিসে যান নাই, তাহলে এর মধ্যে অ্যাবসেন্ট কোনটাকে বলবে আর কোনটাকে লিভ বলবে? স্যার না বলে আসলে অ্যাবসেন্ট করা হতে দ্যাট পারে, মিন আর যদি হচ্ছে পারমিশন নিয়ে যদি আমি অফিসে প্রেজেন্ট না থাকি তাহলে সেটা হচ্ছে লিভ। আর যদি পারমিশন ছাড়া আমি অফিসে প্রেজেন্ট না থাকি তাহলে সেটাকে কি বলবো? অ্যাবসেন্ট বলবো। তাহলে এই জি স্যার। ডিরেক্টরদের ক্ষেত্রেও যদি কোনো ডিরেক্টর দেশের বাইরে যায় এবং সে যদি কি করে লিখিতভাবে পারমিশন নিয়ে সে দেশের বাইরে যায়, আবার এটা 3 মাস হোক 6 মাস হোক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু যদি সে পারমিশন না নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেটাকে বলবে অ্যাবসেন্ট। তাহলে সেক্ষেত্রে তার পজিশনটা কি হয়ে যাবে? ভ্যাকেন্ট হয়ে যাবে। ভ্যাকেন্ট হয়ে গেলে ওই পজিশনটা তাহলে কে ফিল আপ করবে? এক্সিস্টিং যে ডিরেক্টররা আছে তারা সিদ্ধান্ত নেবেন যে কাকে ওই পজিশনে ডিরেক্টর, অল্টারনেট ডিরেক্টর হিসেবে কি করা যায়? অ্যাপয়েন্ট করা যায়। এবং পরবর্তী এজিএম আসলে ওই পজিশনটা আবার নতুন করে কি হবে? ইলেকশন হবে। এইটুকু বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। স্যার তাহলে যে ডিরেক্টররা যে যাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে সে কি হুম। শুধু পরবর্তী এজিএম পর্যন্তই থাকতে পারবে? পর্যন্ত, হ্যাঁ, তার সময়মেয়াদ আপনার সবসময় মাথায় রাখতে হবে যে একজন ডিরেক্টরের মেয়াদ হচ্ছে এক এজিএম থেকে আরেক এজিএম। এখন মনে করেন গত বছরের নভেম্বরে, মানে 2023-এর নভেম্বরে যদি এজিএম হয়ে থাকে, হ্যাঁ, তাহলে পরবর্তী এজিএম যখন হবে 24শে নভেম্বরে অথবা ডিসেম্বরে যখন এজিএম হবে সেই পর্যন্ত তার মেয়াদ থাকবে। কিন্তু দেখা গেল যে বছরের মাঝখানে একজন ডিরেক্টর বাদ চলে গেল, নতুন একজন আসলো, তাহলে যেই আসুক তার অবস্থানে নতুন যেই আসুক তারও মেয়াদ কতদিন পর্যন্ত হবে? পরবর্তী এজিএম। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার, ধন্যবাদ স্যার। জি। ওকে, এখন বলছে যে যদি কোন কোম্পানির ডিরেক্টর হইতে হয় তাহলে তার কি প্রসপেক্ট আছে, মানে এটা যদি লিস্টেড কোম্পানি হয়, মানে পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তাহলে তার ডিরেক্টর হিসেবে তার নামটা কোথায় থাকতে হবে? প্রসপেক্টাসে তার কনসেন্টটা থাকতে হবে যে সে কোম্পানি ডিরেক্টর হতে চায় এবং সে সেই পরিমাণ শেয়ার সাবস্ক্রাইব করবে, এই লিস্টের মধ্যে তার নামটা থাকতে হবে, লিখিতভাবে এটা তার কনসেন্ট লাগবে। এবং সেটা সাইন এন্ড ফাইল উইথ দ্য রেজিস্টার অফ দ্য স্টক কোম্পানি টু কনসেন্ট রাইটিং অ্যাক্ট অ্যাজ ডিরেক্টর। সে যে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতে চায় সে লিখিতভাবে এটা রেজিস্টার অফ দ্য স্টক কোম্পানিকে জানাতে হবে। এখন সে যদি কোয়ালিফিকেশন শেয়ার হোল্ড না করে তাহলে সে কি হতে পারবে না? এই যেখানে বলছে সে কোম্পানি ডিরেক্টর হতে পারবে না। আর যদি সে আমরা বলেছিলাম যে যেই কয়জন মানে ডিরেক্টর কারা কারা কনসেন্ট দিয়েছেন তাদের লিস্টটা আরজিসিতে জমা দিতে হয়, যে কোনো একজন ডিরেক্টর অথবা ম্যানেজিং ডিরেক্টর অথবা চেয়ারম্যান সাইন করে দিবেন জমা দেওয়ার সময়। কিন্তু এই যে জমা দিলেন, যিনি জমা দিলেন সাইন করে, ওনাকে বলে অ্যাপ্লিক্যান্ট। তো ওই লিস্টে যদি এমন কারণ নাম থাকে যে দেখা গেল যে ওই ভদ্রলোক আপনার ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করার জন্য লিখিতভাবে কোনো কনসেন্ট দেন না, এরকম কারণ নাম যদি সেখানে উল্লেখ থাকে ওই লিস্টে, তাহলে যিনি অ্যাপ্লিক্যান্ট যার সিগনেচার এটা জমা হচ্ছে তাকে ফাইন করা হবে। কি ফাইন করা হবে? এই যে দেখেন, এটা পরীক্ষা আসতে পারে। ফাইন নট এক্সিডিং 2000 টাকা, তাকে অনূর্ধ্ব 2000 টাকা পর্যন্ত কি করা হবে? জরিমানা করা হবে। তাহলে এটা পরীক্ষা আসবে, পরীক্ষা আসে, বারবারই আসে, এগুলো খেয়াল রাখবেন। তাহলে তাকে জরিমানা করা হবে 2000 টাকা পর্যন্ত, অনূর্ধ্ব 2000 টাকা। এইটা হচ্ছে সেকশন 92, যেটা ডিরেক্টরের অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু ব্যতিক্রম আছে, এই যে লাস্টের প্যারাটা দেখেন, যে এই প্যারায় বলছে যে এই সেকশন 92 এইটা দুইটা ক্ষেত্রে প্রযোজ্য না। কার ক্ষেত্রে প্রযোজ্য না? ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার পজিশনের জন্য এই কন্ডিশন, এই সেকশন 92 কি হবে না? অ্যাপ্লিকেবল হবে না। পরীক্ষায় যদি আসে যে সেকশন 92
ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এই সেকশন 92 কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, সেক্ষেত্রে আনসার করতে পারবো স্যার? জি স্যার। আনসার হবে চিফ এক্সিকিউটিভের পজিশন, এটা এমডি নাম হোক বা চিফ এক্সিকিউটিভ যেই নামই হোক না কেন, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি এবং ব্যাংকিং কোম্পানির ডিরেক্টরের ক্ষেত্রে এই সেকশন 92 অ্যাপ্লিকেবল হবে না। আর কোয়ালিফিকেশন শেয়ার, এটা তো অলরেডি আমরা অনেকবারই আলোচনা করেছি যে মিনিমাম যেই পরিমাণ শেয়ার না রাখলে আর্টিকেলে বলা আছে এই পরিমাণ শেয়ার হলে একজন শেয়ার হোল্ডার কি বা মেম্বার ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য কোয়ালিফাই করে, সেই শেয়ারকে আমরা কি বলি? কোয়ালিফিকেশন শেয়ার বলি। এবং এমন যদি হয় যে কোনো ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট সে পেয়ে গেছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরও 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে, সে তার শেয়ারটা কি করে নাই, ওই যে মিনিমাম কোয়ালিফিকেশন শেয়ারটা সে কমপ্লিট করে নাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? সে আনকোয়ালিফাইড হবে। এবং এটার জন্য আবার কি, যদি আনকোয়ালিফাইড হওয়ার পরও সে ডিরেক্টর হিসেবে দায়িত্বটা পালন করে যায়, তার পজিশনটা হোল্ড করে যায়, তাহলে তার জন্য পানিশমেন্ট আছে। কি পানিশমেন্ট আছে? সে নট এক্সিডিং 200 টাকা ফর এভরিডে, প্রতিদিনের জন্য 200 টাকা পর্যন্ত সে জরিমানা হবে প্রত্যেক দিনের জন্য। এবং এটা যেদিন থেকে শুরু হয়েছে আর যেদিন পর্যন্ত সে তার পজিশনটা হোল্ড করছে সেই সময় পর্যন্ত, এবং এক্ষেত্রে শুরুর দিন এবং শেষ দিন এটা বাদ যাবে না, দুটোটা দিন ইনক্লুসিভ। তার মানে এটা ডে কাউন্ট করার সময় আমরা নর্মালি কি করি, যত তারিখ থেকে শুরু হলো যত তারিখ শেষ হলো সেখান থেকে একটা দিন বাদ দেয়, এভাবে কাউন্ট করি, তাই না? জি স্যার। এখানে বলছে যে কোনো বাদ দেওয়া যাবে না, শুরুর ডেট এবং শেষ ডেট দুইটা সহ ইনক্লুসিভ কাউন্ট করে তার পানিশমেন্ট হবে পার ডের জন্য মিনিমাম কত টাকা, সরি ম্যাক্সিমাম 200 টাকা, সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত তার প্রত্যেক দিনের জন্য জরিমানা হবে। এটা ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষা আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে ডিরেক্টর প্রত্যেক বছরই কি হয়, পরবর্তী এজিমে গিয়ে ডিরেক্টরদের রোটেশন হয়, তাই না স্যার? জি স্যার। এখন এখন যদি এমন হয় যে হ্যাঁ আমরা 15 জন ডিরেক্টর অ্যাপয়েন্ট করে দিলাম, কিন্তু কয়েক মাস পরে দেখা গেল যে একজন ডিরেক্টরের যন্ত্রণায় কোম্পানি বিজনেসই পরিচালনা করা কঠিন হয়ে গিয়েছে, তখন কি করবে? বা ওই ডিরেক্টররা দেখা গেল যে কোম্পানির বিজনেসটা এমন ভাবে পরিচালনা করছে যে সাধারণ শেয়ার হোল্ডারদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, সেক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে ওই ডিরেক্টরকে রিমুভ করা যাবে। কি করা যাবে? রিমুভ করা যাবে। রিমুভ করা যাবে। কিভাবে রিমুভ করা যাবে? এক্সট্রা অর্ডিনারি রিসলিউশন। রেজুলেশন, এক্সট্রা অর্ডিনারি মিটিং করে ইজিএম করে তাকে কি করা যাবে? ওই ডিরেক্টরদেরকে বাদ দেওয়া যাবে। এবং সেই মিটিং এ আবার কি করবে? একটা অর্ডিনারি রেজুলেশন পাস করে নতুন আরো অন্য ডিরেক্টর অ্যাপয়েন্ট করা যাবে। তাহলে ডিরেক্টরদেরকে কোনো ধরনের ডিসকোয়ালিফিকেশন ছাড়া এমন যদি হয় যে ডিরেক্টরদেরকে বাদ দেওয়া লাগবে, তাহলে কিভাবে বাদ দেওয়া যাবে? এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন। রেজুলেশনের মাধ্যমে। দেন অর্ডিনারি রেজুলেশন দিয়ে নতুন কাউকে কি করা যাবে? অ্যাপয়েন্ট করা যাবে। ইয়েস স্যার। এবং যাকে আমরা রিমুভ করলাম বছরের মাঝখানে, হ্যাঁ ইন্টারিম পিরিয়ডে, সে কিন্তু পরবর্তী এজিএম এ কি বোর্ড অফ ডিরেক্টরস হওয়ার জন্য এলিজিবল হবে না। ইমিডিয়েট এটা হবে না, পরবর্তীতে সে হতে পারবে। দেন আসছে হচ্ছে এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং। অ্যানুয়াল জেনারেল মিটিং প্রত্যেক বছর শেষে সকল শেয়ার হোল্ডারদেরকে নিয়ে কোম্পানির ব্যবসার কি পজিশন, কি অবস্থা, এগুলো নিয়ে কি করতে হবে? একটা মিটিং কল করতে হবে, এবং যেখানে ডিরেক্টরদের অ্যাপয়েন্টমেন্ট হবে, যেখানে অডিটরের অ্যাপয়েন্টমেন্ট হবে, কোম্পানির যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটা অ্যাপ্রুভ হবে। মিনিমাম এই 3টা এজেন্ডা থাকবে। এর বাইরে থাকতে পারে আপনার ডিভিডেন্ডের ইস্যু থাকতে পারে, বা এনি আদার বিজনেস যে কোনো কিছু থাকতে পারে। মিনিমাম এই 3টা থাকবে। হ্যাঁ, তো অ্যানুয়াল জেনারেল মিটিং এর ক্ষেত্রে একটা রুলস হচ্ছে যে প্রতি ক্যালেন্ডার ইয়ারে কমপক্ষে একবার কি হইতে হবে? একটা অ্যানুয়াল জেনারেল মিটিং হতে হবে। দেখা গেলো যে আপনি এই বছর ডিসেম্বরে করেছেন, পরের বছর আর ডিসেম্বরে করতে পারেন নাই, এরপর বছর চলে গেছেন, তাহলে একটা বছর বাদ পড়ে গেল। এরকম করা যাবে না। প্রত্যেক বছরের মধ্যে, প্রত্যেকটা ক্যালেন্ডার ইয়ারের মধ্যে আপনাকে কি করতে হবে? একটা এজিএম করতে হবে। এবং এক এজিএম থেকে পরবর্তী এজিএম এর ডিস্টেন্সটা 15 মান্থের বেশি হতে পারবে না। কতদিনে বেশি হতে পারবে না? 15 মান্থ। 15 মান্থ। ওকে, যদি 15 মান্থের বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? নন কমপ্লায়েন্স হবে। সেই ক্ষেত্রে 1 মাসের মধ্যে
থার্টি 30 ডেজের মধ্যে কি করতে হবে? রেজিস্টার অফ রেজিস্ট্রারকে জেরক্স কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে যে আমরা এই টাইমের মধ্যে করতে পারি নাই, আমাদের কি টাইম এক্সটেনশন করে দেওয়া হোক। তখন রেজিস্টার চাইলে কতদিন টাইম এক্সটেনশন করতে পারবে? 90 দিন। 90 দিন পর্যন্ত, নট এক্সিডিং 90 ডেজ, 90 দিনের বেশি না। এবং এই 90 দিন যেটা, এই 90 দিন কোনোভাবেই 31 ডিসেম্বর ক্রস করবে না। এখন মনে করেন আপনার হয়তো এজিএম পড়েছে সেপ্টেম্বরে, কবে পড়েছে? সেপ্টেম্বরে। সেপ্টেম্বর থেকে আপনি 90 ডেজ হিসাব করেন কতদিন হয়? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রাইট? ইয়েস স্যার। আর সেপ্টেম্বর যদি 1 তারিখ হয় তাহলে সেপ্টেম্বরের 1 তারিখ হলে এখানে 29 দিন পাবেন। এভাবে কাউন্ট করলে হয়তো ডিসেম্বর 1 তারিখ হবে, তার মানে ডিসেম্বরের মধ্যেই আছে, 3 মাস তাহলে পাচ্ছেন। এখন যদি হয় যে না আপনার এটা আসলে ডিউ ডেট হচ্ছে নভেম্বর, আপনার ডিউ ডেট, তাহলে আরো 90 দিন হলে কোথায় চলে যায়? ফেব্রুয়ারি মাসে চলে যায় না? ইয়েস স্যার, কিন্তু ডিসেম্বর ক্রস করা যাবে না। রাইট। এই পরীক্ষায় এরকম কোশ্চেন আসলে আপনাদের খেয়াল রাখতে হবে যে এই 90 ডেজ লেখা থাকলো, আবার বললো যে 90 ডেজ বাট নট এক্সিডিং কি 31 ডিসেম্বর, তাহলে সেক্ষেত্রে কোন আনসারটা সঠিক হবে? যেটাতে 31 ডিসেম্বর ক্রস করা যাবে না বলেছে সেটা, রাইট? ইয়েস স্যার। এখন দেখা গেল যে এরপরও আপনি কি করতে পারলেন না, আপনি টাইমলি এজিএম করতে পারেন নাই, আপনি টাইম এক্সটেনশনও নেন নাই, এজিএম ঠিক মতো করতে পারলেন না, কমপ্লাই করতে পারলেন না, তাহলে কি হবে? সেক্ষেত্রে আর কিছু করার নাই, সোজা কোথায় চলে যেতে হবে? কোর্টে কোর্টে। চলে যেতে হবে। কোর্টে অ্যাপ্লাই করতে হবে যে আমরা টাইমলি এজিএম করতে পারি নাই, আমাদেরকে এজিএম করার জন্য কি পারমিশন দেওয়া হোক। কোর্ট তখন অবস্থা বুঝে যদি দেখে যে না ভ্যালিড রিজন ছিল তাহলে পারমিশন দিবে, অথবা যদি বলে যে না তোমার এরকম একটা পানিশমেন্ট অথবা এতদিনের মধ্যে তোমার এজিএম করতে হবে, সে কিছু কন্ডিশন দিয়ে দিতে পারে, অথবা কন্ডিশন ছাড়াও কি করতে পারে, যেটা সঠিক মনে হবে কোর্টের কাছে, কোর্ট সেই সিদ্ধান্ত দিতে পারবে। তাহলে আমরা কি শিখলাম? যে এজিএম প্রত্যেক ক্যালেন্ডার ইয়ারে একটা করতে হবে। এক এজিএম থেকে আরেক এজিএম কত মান্থের বেশি হতে পারবে না? 15 মাস। 15 মাস। 15 মান্থ। এবং যদি এমন হয় যে টাইম পার হয়ে যাচ্ছে তখন কি করবে? ওই টাইম পাওয়ার হওয়ার 1 30 মাসের ডেজের এক মধ্যে মাসের মধ্যে। আরজিসি তে অ্যাপ্লাই করবে, রেজিস্ট্রারের কাছে অ্যাপ্লাই করবে, করলে রেজিস্ট্রার 90 ডেজ পর্যন্ত টাইম এক্সটেনশন করতে পারে, সাবজেক্ট টু কি? যেটা 31 ডিসেম্বর ক্রস করবে না। ওকে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা হলো রেগুলার এজিএম এর ক্ষেত্রে, মানে সাবসিকুয়েন্ট এজিএম, যেটা ফার্স্ট এজিএম মানে ওই কোম্পানি গঠন করার পরে প্রথম এজিএম, সেটা ব্যতীত অন্যগুলোর ক্ষেত্রে, অন্য এজিএম গুলোর ক্ষেত্রে, সাবসিকুয়েন্ট এজিএম এর ক্ষেত্রে ফার্স্ট এজিএমটা আমরা জানি যে কি করতে হয়, কোম্পানি ইনকর্পোরেশনের 18 মান্থের মধ্যে করতে হয়। কতদিনের মধ্যে? 18 মাসের মধ্যে। 18 মাসের মধ্যে করতে হয়। এটা একটু সামনে গেলে আমরা পাবো। এই ফার্স্ট এজিএম ছাড়া অন্যান্য এজিএম এর ক্ষেত্রে, এখন দেখেন কোশ্চেনটা যদি এই ফার্স্ট এজিএম উল্লেখ করে দেয় তাহলে যে 90 ডেজ বা 31 ডিসেম্বর এটা কি অ্যাপ্লিকেবল হবে? না স্যার। হবে না। তাহলে কোশ্চেন পড়ার সময় একটু ভালোভাবে খেয়াল করতে হবে যে ওখানে ফার্স্ট এজিএম বলেছে কিনা। ফার্স্ট এজিএম না বললে অন্যগুলোর ক্ষেত্রে 90 ডেজ অথবা 31 ডিসেম্বর এগুলো অ্যাপ্লিকেবল হবে, কিন্তু যদি ফার্স্ট এজিএম হয় তাহলে এটা অ্যাপ্লিকেবল হবে না। আরেকটা আচ্ছা, প্রশ্ন ছিল জি বলেন। স্যার, আপনি বললেন প্রত্যেকটা ক্যালেন্ডার ইয়ারে একটা এজিএম করতে হবে। হ্যাঁ এখন আরেকটা কথা হচ্ছে যে আহ, সর্বোচ্চ 15 মাস পর্যন্ত করতে পারবে। এখন হ্যাঁ ডিসেম্বরের 1 তারিখ একটা এজিএম হলো এই হ্যাঁ 2023 সালের। এখন হ্যাঁ সে 15 মাস পর্যন্ত এটা মানে ভ্যালিড আছে। এখন 15 মাস তো স্যার এটা 25 চলে যাচ্ছে, যদি ধরেন যে হ্যাঁ, এটা জানুয়ারি। ওই যে এই জন্যই 31 এর ক্লজটা দিয়েছে, মানে যত যাই কিছু করেন এজিএম, আপনি 15 মাস বলেন আবার 3 মাস বাড়ান, যাই কিছু করেন 31 ক্রস করা যাবে না। ও, জি ওই স্যার, ক্যালেন্ডার ইয়ারে ক্রস করে গেলে তো 1 বছরের মধ্যে আর একটা এজিএম হচ্ছে না, গ্যাপ হয়ে যাচ্ছে, এই জন্যই 31 এর ক্লজটা দিয়েছে। বুঝতে পারছি স্যার? জি স্যার। থ্যাংক ইউ। এই জন্য যারা বুদ্ধিমান, যারা কি বুদ্ধিমান, তারা কি করে এই সুবিধাটা নেওয়ার জন্য ওই প্রথম এজিএম এ তো কোনো বার নাই, 18 মাসের মধ্যে করলেই হয়, সে তখন এমন ভাবে এজিএমটা ফিক্সড করে যে এটা মনে করেন জানুয়ারি বা ফেব্রুয়ারি দিকে ফিক্সড করে, অথবা জুলাই আগস্টে ফিক্সড করে, যাতে ওই 3 মাসের ওই বেনিফিট গুলো, 15 মাসের বেনিফিট গুলো সে নিতে পারে। বুঝতে পারছি স্যার? ডিসেম্বর ক্রস না করে। জি স্যার। প্রথমটা যেহেতু 18 মাস, তাহলে তো আমি আমার মতো করে যে এই বছর আমি 11 মাস পড়ছে, তাহলে আমি এই বছর যে আমার পরবর্তী জানুয়ারিতে হয় আমি আরো 6 মাস পাচ্ছি, তাহলে আমি আমার মতো করে টাইমটা ফিক্সড করে কি এজিএম করতে পারি না? তখন হবে কি, তখন আর ওই ডিসেম্বর ক্রস করে অথবা 3 মান্থের সুবিধাটা নেওয়া যায়, অথবা 15 মান্থের বেনিফিটটা নেওয়া যায়, এভাবে চিন্তা করে এজিএমটা, প্রথম এজিএমটা যদি করতে পারে তাহলে কি হয়, সাবসিকুয়েন্ট এজিএম গুলোতে একটু বেনিফিট পাওয়া যায়। বুঝতে পারছি স্যার? এখন এই এজিএম এর জন্য যে ফর্মালিটিস এবং কোর্ট তাকে যে ডিরেকশন দিয়েছে, সেই ডিরেকশন যদি সে মান্য করতে কি করে, ফেল করে, ডিফল্ট হয়,
তাহলে তার জন্য জরিমানা আছে। কোম্পানি অ্যান্ড এভরি অফিসার, কোম্পানিরও জরিমানা এবং প্রত্যেক অফিসার যারা এটার জন্য রেসপন্সিবল। তাহলে একটা কোম্পানি বলেন তো এজিএম হোল্ড করার জন্য রেসপন্সিবল কে? একজন ম্যানেজার, সেক্রেটারি না এমডি? ম্যানেজিং ডিরেক্টর, তাই না? এখন যদি এমন হয় যে না, এমডি দায়িত্ব দিয়ে দিয়েছে কোম্পানি সেক্রেটারিকে, তাহলে কোম্পানি সেক্রেটারি সেটার জন্য লায়াবল। তাহলে কোম্পানি অথবা কোম্পানি এবং এভরি অফিসার অফ দ্য কোম্পানি হু ইজ ইন ডিফল্ট, যে ফল্ট করেছে, সে কি করবে? পানিশেবল হবে। কত টাকা পর্যন্ত? 10,000 টাকা পর্যন্ত তাকে এককালীন একটা জরিমানা করা হবে। এবং এই যতদিন পর্যন্ত এই তার ডিসকন্টিনিউশন চলবে, যতদিন পর্যন্ত তার, মনে করেন আপনি জানুয়ারির 2 তারিখে আপনি শুরু হয়েছে আপনার ডিফল্ট, তাহলে ওই দিন হলো আপনার জন্য 10,000 টাকা। এর পরবর্তীতে যতদিন পর্যন্ত আপনি কমপ্লেন্সের মধ্যে না আসতেছেন, ততদিন পর্যন্ত প্রথম দিন বাদ দিয়ে পরবর্তী প্রতিদিনের জন্য 250 টাকা করে। পরীক্ষা যদি আসে যে এত তারিখে নন কমপ্লায়েন্স হয়েছে, এরপরে এতদিন পরে গিয়ে এটা কমপ্লাই করা হয়েছে, তাহলে যতদিন করা হয়নি সেটা আপনি কাউন্ট করবেন। সেখান থেকে প্রথম দিনের জন্য 10,000, পরবর্তী প্রতিদিনের জন্য কত টাকা করে? 250 টাকা। এভাবে পরীক্ষা আসলে আনসার করা যাবে কিনা? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। এবং ফার্স্ট এজিএম এর ক্ষেত্রে যে দেখেন, ফার্স্ট এজিএম এখানে এটা কি পিঙ্ক কালার বলবো না কি কালার বলবো, যাই হোক, ফার্স্ট অ্যানুয়াল জেনারেল মিটিং বলছে যে উইদিন এ পিরিয়ড অফ নট মোর দেন 18 মান্থ ফ্রম দ্য ডেট অফ ইনকর্পোরেশন, কোম্পানি ইনকর্পোরেশনের থেকে 18 মান্থের বেশি হবে না ফার্স্ট এজিএম। এবং ফার্স্ট এজিএম যেই মাসে যেই বছর হবে, তাহলে এটা তো যেহেতু 18 মান্থ, তাহলে কি হচ্ছে? 1.5 বছর, তার মানে 2টা বছর কাজ করছে, রাইট? জি স্যার। তাহলে আমি যেহেতু 18 মান্থের জায়গায় যদি আমি মনে করেন 15 মান্থে করি, তাহলে প্রথম বছরে কি আমি এজিএম করতে পেরেছি? ওই বছর ক্যালেন্ডার ইয়ারে তো পরে নাই, রাইট? পরে ক্যালেন্ডারে চলে গেছে। অথবা প্রথম ক্যালেন্ডার ইয়ারে পড়েছে, দ্বিতীয় ক্যালেন্ডারে পরে নাই। তাহলে এখানে এই দুইটার মধ্যে বলছে যে একটা বছরই শুধু এজিএম হবে। এর পরবর্তী থেকে প্রত্যেক ক্যালেন্ডার ইয়ারে কি হবে? একটা একটা করে এজিএম হবে। আর আমরা একদম প্রথম ক্লাসের দিকে আমরা শিখেছিলাম যে পাবলিক লিমিটেড কোম্পানি আর হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে বেনিফিটের ব্যাপার বলেছিলাম যে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে স্ট্যাটিউটরি মিটিং, স্ট্যাটিউটরি রিপোর্ট লাগে, রাইট? মনে আছে কিনা? জি স্যার। প্রাইভেটের ক্ষেত্রে লাগে না। এই স্ট্যাটিউটরি মিটিং বলতে কি বোঝায়? স্ট্যাটিউটরি মিটিং বলতে বোঝায়, এখানে বলছে দেখেন, এভরি কোম্পানি লিমিটেড বাই শেয়ার এন্ড এভরি কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি হ্যাভিং এ শেয়ার ক্যাপিটাল উইদিন এ পিরিয়ড নট লেস দেন 1 মান্থ এন্ড নট মোর দেন 6 মান্থ, মানে 1 মাসের কম নাই, 1 মাসের কম নয়, 6 মাসের বেশি নয়। তার মানে 1 মাসের পর থেকে 6 মাসের মধ্যে, এই পিরিয়ডের মধ্যে কি করতে হবে? স্ট্যাটিউটরি রিপোর্ট এবং স্ট্যাটিউটরি মিটিং করতে হবে। স্ট্যাটিউটরি মিটিং করার জন্য একটা রিপোর্ট জেনারেট করতে হবে, যেই রিপোর্টটা মেম্বারদের কাছে 21 ডেজ নোটিশ দিয়ে কি করতে হবে? মানে মিটিং এর ডেট যেদিন দিবেন তার থেকে 21 দিন আগে নোটিশটা দিতে হবে। এবং ওই নোটিশের সাথে স্ট্যাটিউটরি রিপোর্টটা অ্যাটাচ করে মিটিং এর জন্য কল করতে হবে। বুঝতে পেরেছি কিনা স্যার? ইয়েস স্যার। ওকে। এখন মনে করেন কোনো কারণে হয়তো 21 দিন আপনি কমপ্লাই করতে পারেন নাই, তাহলে যারা মেম্বার বা শেয়ার হোল্ডার আছে তারা যদি কোনো ধরনের কি, ওই যে আপনি যে অল্প সময় দিয়ে নোটিশটা দিয়েছেন, এটার জন্য কেউ যদি কোনো কোশ্চেন রেজ না করে, সবাই যদি এটাকে অ্যাকসেপ্ট করে নেয়, অবজেকশন না দেয়, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর যদি কেউ কি করে অবজেকশন দেয়, তাহলে সেই ক্ষেত্রে এটা নন কমপ্লায়েন্সে পড়ে যাবে। বুঝতে পারছি স্যার? এবং এই স্টাডি রিপোর্টটা সার্টিফাই করতে হবে, দ্যাট মিন্স এটা সাইন করে দিবে, এটা যে কারেক্ট আছে এটা সাইন করে দিবে কে? নট লেস দেন 2 ডিরেক্টরস, কমপক্ষে 2জন ডিরেক্টর সাইন করতে হবে। তার মধ্যে ম্যানেজিং ডিরেক্টর ম্যান্ডেটরি, ম্যানেজিং ডিরেক্টর অবশ্যই থাকতে হবে, এর বাইরে অন্য ডিরেক্টররা মিলে সাইন করতে পারবে, 3জন 4জন করতে পারবে, তবে কমপক্ষে 2জন। 2জনের মধ্যে মিনিমাম কে থাকতে হবে? ম্যানেজিং ডাইরেক্টর। ম্যানেজিং ডাইরেক্টর। কার এখান থেকে সাউন্ড আসছে? একটু মিউট করে রাখেন। এখন আপনি যদি এই কমপ্লায়েন্সটায় ব্যর্থ হন, তাহলে কি হবে? প্রত্যেক ডিরেক্টর অথবা অফিসারদেরকে কি হবে? পানিশ করবে, নট এক্সিডিং টু 5,000 টাকা, তাহলে 5,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এবং এই যে দেখেন নিচে লাইনে বলা আছে যে এই এই সেকশনটা, এই ধারাটা সেকশন 83 প্রাইভেট কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল হবে না। এটা সবার শেষে না বলে শুরুতে বললেই তো হইতো যে এটা প্রাইভেট লিমিটের জন্য অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র পাবলিকের জন্য, তাহলে তো আমাদের জন্য সহজ হতো। একদম লাস্ট লাইনে গিয়ে বলছে যেটা প্রাইভেটের জন্য অ্যাপ্লিকেবল না, পরীক্ষায় আসতে পারে। এই যে আমরা একটু আগে বলেছিলাম যে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে
ডিরেক্টরদেরকে রিমুভ করা যায়, বলেছিলাম না স্যার একটু আগে? জি স্যার। এটা শুধু এইটা হলো এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং, শুধুমাত্র যে ডিরেক্টরকে বাদ দেওয়ার জন্য তা না, কোম্পানির মধ্যে ডিরেক্টররা যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যেটা, বা এমন একটা কন্ট্রাক্ট করছে অথবা এমন একটা সিদ্ধান্ত নিয়েছে বিজনেসে যেটা অন্য শেয়ার হোল্ডারদেরকে কি করবে, ক্ষতিগ্রস্ত করবে, যারা মাইনর তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, তখন তারা চাইলে কি করতে পারবে, 1/10 মানে কোম্পানির টোটাল যত শেয়ার আছে তার শেয়ার ক্যাপিটালের 10 ভাগের 1 ভাগ, কত ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। তাহলে কমপক্ষে 1/10 শেয়ার হোল্ডাররা শেয়ার হোল্ড করে এমন শেয়ার হোল্ডাররা মিলে যদি সিগনেচার করে ইজিএম করার জন্য একটা কি করে সাবমিশন দেয় কোম্পানির কাছে, তাহলে কোম্পানি বাধ্য একটা ইজিএম কল করতে। তাহলে ইজিএম কল করতে মিনিমাম কতজন লাগবে, টোটাল শেয়ার ক্যাপিটালের 1/10 10 ভাগের 1 ভাগ, তাহলে 10 লাখ শেয়ার ক্যাপিটাল যদি হয় তাহলে কি হবে, 1 লাখ শেয়ার হোল্ডার যদি, বা যদি 100 জন শেয়ার হোল্ডার থাকে তাহলে সেখান থেকে 10 জন শেয়ার হোল্ডার যদি কি করে মিনিমাম সাইন করে একটা ডকুমেন্ট সাবমিট করে যে তারা এই ইস্যুতে এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং চাচ্ছে, তাহলে কোম্পানি ম্যানেজমেন্ট বাধ্য কি করতে, সেই এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তারা যেদিন অ্যাপ্লিকেশনটা করলো সেই দিন থেকে 21 দিনের মধ্যে কি করতে হবে, এই মিটিং কল করার জন্য প্রিপারেশন নিতে হবে। যদি কোনো উদ্যোগ না নেয় এবং যদি 45 ডেজের মধ্যে মিটিং সম্পাদন না করে, তাহলে তাহলে কি হলো, যেদিন তারা অ্যাপ্লিকেশনটা জমা দিল সেদিন থেকে 21 দিনের মধ্যে যদি ইজিএম এর জন্য কোনো উদ্যোগ ম্যানেজমেন্ট না নেয়, অথবা 45 ডেজের মধ্যে যদি ইজিএম না হয়, তাহলে তাহলে এই 45 ডেজ পার হওয়ার পরে যারা ওই যে 1/10 শেয়ার হোল্ডার যারা অ্যাপ্লিকেশনটা করেছিলেন তারা নিজেরাই ইজিএম করতে পারবেন। তারা কি করতে পারবেন, নিজেরাই এজিএম করতে হবে। ইজিএম করতে পারবেন। তবে কি, তবে সেটা ওই যেদিন আপনারা অ্যাপ্লিকেশন করেছেন সেই দিন থেকে 3 মাস ক্রস করতে পারবেন, 3 মাসের মধ্যে হইতে হবে। তাহলে এখানে যদি 3 মাসের মধ্যে 45 ডেজ চলে যায়, তাহলে 3 মাস হইতে গেলে আর কতদিন বাকি থাকে, আরো 45 45 ডেজ। ডেজ। দ্যাট মিনস 3 মান্থের মধ্যে আপনি যেদিন অ্যাপ্লিকেশন করলেন আপনারা সেই দিন থেকে 90 দিন, সরি 3 মান্থের মধ্যে কি করতে হবে, ইজিএম কন্ডাক্ট করতে হবে। তাহলে ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে 45 ডেজের মধ্যে ইজিএম করা, আর এটার প্রসিডিউর বা নোটিশ রেডি করা হচ্ছে 21 দিনের মধ্যে। আর যদি 45 ডেজের মধ্যে তারা মিটিংটা না করে, তাহলে ওই যারা ইজিএম এর জন্য রিকোয়েজিশন রেজ করেছিলেন তারা নিজেরাই ইজিএম করতে পারবেন, এবং সেটা তাদের অ্যাপ্লিকেশন ডেট থেকে 3 মান্থের বাইরে যেতে পারবে না, 3 মান্থের মধ্যে হতে হবে। 3 মান্থ পার হয়ে গেলে সেটার কি থাকবে না, ভ্যালিডিটি থাকবে না। একদম। বুঝতে পারছি স্যার, এখানে অনেকগুলো জায়গা আছে যেগুলো পরীক্ষা আসার মতো। এবং এখানে হচ্ছে যে এই রিকোয়েজিশনটা যেটা জমা দিবে সাইন করে, এটা কোথায় জমা দিবে, এটা জমা দিবে হচ্ছে কোম্পানির রেজিস্টার্ড অফিসে। কোথায় জমা দিবে, কোম্পানির রেজিস্টার্ড অফিসে। রেজিস্টার্ড অফিসটা কোথায় থাকে বলেন তো, লেখা স্যার মেমোরেন্ডাম। মেমোরেন্ডামে, রাইট। তাহলে কোম্পানির মেমোরেন্ডামে কি থাকে, স্যার নেম, অ্যাড্রেস। রেজিস্টার্ড অফিসের অ্যাড্রেস থাকে, রাইট। জি। ওকে, তাহলে এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এটা কি বুঝতে কোনো অসুবিধা আছে স্যার? আচ্ছা, এবার আসেন 3 মাস চলে গেল, মানে 45 ডেজ চলে গেল, এখন আপনারা নিজেরা মিটিং করবেন। এখন আপনারা চাইলে ওই কোম্পানির যে বোর্ড মিটিং হয় সেই মিটিং এর জন্য যে বোর্ড রুম আছে সেখানে আপনারা মিটিং করতে পারেন। যদি কোম্পানি আপনাদের কোম্পানি ম্যানেজমেন্ট আপনাদেরকে কি না দেয়, পারমিশন না দেয়, তাহলে আপনারা বাইরে কোনো রেস্টুরেন্টে হোক বা যে কোনো জায়গায় আপনারা মিটিং হোল্ড করতে পারবেন। এবং ওই মিটিং করার জন্য যা যা খরচ আপনারা হবে সেই খরচটা কি করবে, কোম্পানি বিয়ার করতে বাধ্য থাকবে। বুঝতে পারছি কিনা স্যার? এই যে এখানে বলেছে দেখেন, এনি রিজনেবল এক্সপেন্সেস ইনকার্ড বাই দা রিকুইজিশনিস্ট বাই রিজন অফ ফেলিওর অফ দ্য ডিরেক্টরস ডিউলি টু কল মিটিং, ডিরেক্টররা মিটিং কল করতে ব্যর্থ হয়েছে, অথবা তাহলে তাহলে কি হবে, তারা এই মিটিংটা আমরা নিজেরাই করতে পারবো, করলে এটার জন্য যে রিজনেবল খরচ হবে সেই খরচটা কোম্পানি পেমেন্ট করতে বাধ্য থাকবে। ওকে, দ্য বিজনেস অফ দ্য কোম্পানি, এখানে বলছে কোম্পানি ডিরেক্টরদের পাওয়ার। বলেন তো কোথায় কোম্পানি ডিরেক্টরদের পাওয়ার সম্পর্কে বলা থাকে, আমরা কিন্তু পড়েছিলাম মেমোরেন্ডামে থাকে না আর্টিকেলে থাকে, আর্টিকেল আছে। আর্টিকেলে থাকে। এই যে পরীক্ষা আসতে পারে যে ডিরেক্টরদের পাওয়ার এন্ড ডিউটিস কোথায় উল্লেখ থাকে, বলতে হবে যে এটা
আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে থাকে। The directors may from time to time appoint one or more of their bodies of the ডিরেক্টররা কি করতে পারবে, ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজার অথবা অফিসার এদেরকে কি করতে পারবে, অ্যাপয়েন্ট করতে পারবে, তাদের স্যালারি নির্ধারণ করতে পারবে, বিভিন্ন সাপ্লাইয়ের সাথে কন্ট্যাক্ট, কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, দেন হচ্ছে ব্যাংক থেকে লোন নেওয়ার সিদ্ধান্ত নিতে পারবে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সিদ্ধান্ত নিতে পারবে যারা ডিরেক্টরশিপে থাকবে, এবং এটা বাই রোটেশন হবে, এটা তো আমরা জানি। এবং এই লোনের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, কোম্পানি চাইলে, কোম্পানি তো আর্টিকেলে বলা আছে যে কোম্পানি বিভিন্ন ব্যাংক বা লিজিং অথবা ব্যক্তির কাছ থেকে কি করতে পারবে, লোন নিতে পারবে, কিন্তু একটা রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশনটা হইলো শিডিউল 1-এ বলা আছে, সেটা হলো কোম্পানির যে শেয়ার ক্যাপিটাল, পেইড আপ যে ইস্যুড ক্যাপিটাল, সেই ইস্যুড ক্যাপিটালের বেশি, মনে করেন একটা কোম্পানির ইস্যুড ক্যাপিটাল যদি 10 লক্ষ টাকা হয়, তাহলে কোম্পানি ওই 10 লক্ষ টাকার বেশি লোন কারো কাছ থেকে নিতে পারবে না। যদি নিতে হয় তাহলে এটা জেনারেল মিটিং, তার মানে এজিএম এ কি হইতে হবে, অ্যাপ্রুভাল নিতে হবে, তাইলে নিতে পারবে। এজিএম এ পারমিশন না নিয়ে কোম্পানির ক্যাপিটালের চেয়ে বেশি পরিমাণ টাকা কি নেওয়া যাবে না, লোন নেওয়া যাবে না। আর ডিরেক্টররা কি করতে হবে, কোম্পানি অ্যাক্টের যে প্রভিশন গুলো আছে সেগুলা কমপ্লাই করতে হবে, এবং তারা কি করবে, একটা এই যে মিটিং গুলো তারা করছে, তাদের যে সিদ্ধান্ত গুলো হচ্ছে সেগুলোর জন্য একটা মাইনসের জন্য একটা বুকস রেকর্ড মেনটেন করবে, সেখানের মধ্যে লেখা, তারা উল্লেখ রাখবে যে তারা কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট দিল, এবং তাদের স্যালারি কি হবে, এবং ডিরেক্টর তারা যে মিটিং এ জয়েন করছেন, কমিটি হয়েছে, তাদের সিগনেচার থাকবে, দেন হচ্ছে প্রত্যেকটা মিটিং এর রেজুলেশন গুলা লিপিবদ্ধ করা থাকবে। এটা হচ্ছে তাদের দায়িত্ব, এই বুকস অফ অ্যাকাউন্ট গুলো তারা রেকর্ড গুলো কিপ করবে। আর ডিসকুয়ালিফিকেশন, জি স্যার এখানে মিনিট দ্বারা কি বোঝানো হচ্ছে? মাইনরস, মিনিট না, মাইনরস মানে হচ্ছে আমরা যখন কোনো মিটিং করি, মিটিং শেষে একটা সিদ্ধান্ত নেই না যে সিদ্ধান্ত নিয়েছে যে এই 5 জনকে আমরা অ্যাপয়েন্ট করবো বা এই কাজটা আমরা করবো না, এই সিদ্ধান্ত নিলাম, একটা সিদ্ধান্ত তো মিটিং শেষে আসে নাকি? জি স্যার। এই সিদ্ধান্তটা যে কাগজের মধ্যে লিখে লিপিবদ্ধ করে এবং সবাই মিলে সিগনেচার করে, সেটাকে বলে মাইনরস, মিটিং মাইনরস। বুঝতে পারছি স্যার? জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, বলছে যে ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টরদের কি কি ডিসকোয়ালিফিকেশন থাকতে পারে। প্রথম ডিসকোয়ালিফিকেশন হচ্ছে যে সে যদি যেই পরিমাণ শেয়ার তার হোল্ড করার কথা ডিরেক্টর হিসেবে কোয়ালিফাই করতে, সেটা যদি সে 60 ডেজ এর মধ্যে কি না করে, কমপ্লাই না করে। নাম্বার 2 হইলো সে যদি আনসাউন্ড মাইন্ড হয়। নাম্বার 3 হইলো সে যদি ইনসলভেন্ট হয়ে যায়। নাম্বার 4 হইলো তাকে তার শেয়ারের এগেনস্টে টাকা চাওয়া হলো, কল করা হলো টাকা পরিশোধ করার জন্য, সে যদি 6 মান্থের মধ্যে টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে সে ডিসকোয়ালিফাইড হবে। তারপর বলছে যে সে যদি কোম্পানির কোম্পানির সাথে এমন কোন ধরনের বিজনেস, মানে কোম্পানি থেকে প্রফিট অথবা বিজনেস করার জন্য কোনো এগ্রিমেন্ট করে পজিশন নেয়, তাহলে সেটা তাকে ডিসকোয়ালিফাই করে, সে ডিরেক্টর থেকে কোম্পানির সাথে বিজনেস করতে পারবে না। ওকে, তারপর হচ্ছে সে যদি 3টা পরপর মিটিং এ, এই যে 3 কনজিকিউটিভ মিটিং এ অ্যাবসেন্ট থাকে, অথবা 3 মান্থ কি সে কন্টিনিউয়াস অ্যাবসেন্ট থাকে, তাহলে এই যে দেখেন উইদাউট লিভ অফ অ্যাবসেন্স। এই লিভ অফ অ্যাবসেন্স মানে কি, পারমিশন ছাড়া অ্যাবসেন্স থাকা। লিভ অফ অ্যাবসেন্স মানে কি, পারমিশন ছাড়া অনুপস্থিত থাকা। তাহলে সেই ক্ষেত্রে তার ওই পজিশনটা কি হবে, সে তখন ডিসকোয়ালিফাই হয়ে যাবে। সে কোম্পানির কাছ থেকে যদি কোনো লোন নেয়, তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। কোম্পানির কাছ থেকে লোন নিলে তার কোয়ালিফিকেশন থাকবে না। দেন হচ্ছে সে কোম্পানির সাথে কোনো কন্ট্রাক্ট করতে পারবে না যেখান থেকে ব্যবসার বা প্রফিটের কোনো ইস্যুজ আসে। এবং সে যদি 6 মাসের জন্য এই টার্ম 6 মাসের ঊর্ধ্বে যদি সে কি হয়, যেমন যে 6 মাসের বেশি সে কি হয়ে গেল, কোনো কোর্টের দ্বারা সে ইমপ্রাইজনমেন্টে চলে গেল, জেলে চলে গেল, তাহলে সেক্ষেত্রে সে ডিসকোয়ালিফাই করবে। আর তার এই পজিশন যদি ভ্যাকেন্ট হয়, তাহলে এটাকে নিয়োগ দিবে, অন্য ডিরেক্টর এটা নিয়োগ দিবে। এবং এমন যদি হয় যে কোনো ডিরেক্টর যে কোম্পানিতে উনি এখানে ডিরেক্টরশিপ আছেন, অন্য একটা কোম্পানিতে সে ডিরেক্টরশিপ আছেন, ওই কোম্পানির সাথে এই কোম্পানি কোনো এগ্রিমেন্ট হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এটা তার জন্য ডিসকোয়ালিফিকেশন হবে না। তবে ওই মিটিং এ যে সিদ্ধান্ত হচ্ছে, সেখানে যখন সিদ্ধান্ত নেওয়ার সময় ভোট দেওয়া হচ্ছে, সে তখন ভোট দিতে পারবে না। আর যদি সে ভোট দেয়ও, তাহলে তার ভোটটা কাউন্ট করা যাবে না। বুঝতে পারছি স্যার?
এই উপরে কথাগুলো এখানে বারবার আবার লিখেছে, একই কথা। এই যে এখানে একই কথা আবার লিখেছে, বারবার একই কথা লিখেছে। রোটেশন অফ ডিরেক্টর, এটা তো মোটামুটি অনেকটুকু আমরা আলোচনা করেছি। করে তাহলে প্রথম বছর কি এজিএম থাকে, শুরুতে কি এজিএম হয় না শেষে এজিএম হয়? বছর শেষ হওয়ার পরে এজিএম হয়, তাই না? জি স্যার। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তাহলে এজিএমটা কখন হয়, বছর শেষ হওয়ার পরে না বছরের শুরুতে হয়? বছর শেষ। হয়। বছর শেষে। তাহলে যে বছর কোম্পানিটা নতুন গঠন করলো ওই বছর তো এজিএম হবে বছর শেষ হওয়ার পরে, তাহলে এই এক বছর তাহলে ব্যবসা চালাবে কে, ডিরেক্টর লাগবে না? জি স্যার। তাহলে এই ফার্স্ট ডিরেক্টরদের ক্ষেত্রে সেটা এজিএম এ হয় না, এটা কি হয়, এটা ইনিশিয়ালি নিজেদের মধ্যে ডিসকাস করে সিদ্ধান্ত নিয়ে, ওই যে যারা আপনার মেমোরেন্ডামে এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে কি থাকে, সাবস্ক্রাইবার থাকে, তারাই কি ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পায়। এবং এক বছর পার হওয়ার পরে পরবর্তী এজিএম এ, ফার্স্ট এজিএম এ কি হয়, ডিরেক্টর চেঞ্জ হবে, এবং সেটা কতটুকু চেঞ্জ হইতে হবে, 1/3। এখন মনে করেন ওই যে একটা কোশ্চেন পেন্ডিং রেখেছিলাম, বলেছিলাম যে 15 জনের মধ্যে 5 জন রোটেশনে যাবে, তাহলে কোন 5 জন, একটা কথা আসবে না যে কোন 5 জন যাবে? সবাই যদি বলে যে না আমরা যাব না রিটায়ারমেন্টে, তাহলে এখানে তো সিদ্ধান্ত নিতে হবে যে কে কে রিটায়ারমেন্টে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যাদের, যে মনে করে কেউ যদি 2 বছর ধরে 3 বছর ধরে ডিরেক্টর থাকে, তাহলে যে যত বেশি দিন ধরে ডিরেক্টর হিসেবে আছে সে প্রথমে রোটেশনের লিস্টে যাবে। বুঝতে পারছি স্যার? যার মেয়াদ যত বেশি দিন হয়েছে, কেউ যদি 3 বছর ধরে থাকে, কেউ যদি 2 বছর ধরে থাকে, কেউ যদি 1 বছর থাকে, আর কেউ যদি 5 বছর থাকে, কারা আগে যাবে রোটেশনে? যার 5 বছর। 5 বছর দেন, 4 বছর দেন, 3 বছর, এভাবে। এখন যদি এমন হয় যে না, আইসা এমন জায়গায় ঠেকলো যে 2 জন আছে, দুজনেই একই সময়ে শুরু হয়েছে, মেয়াদ একই রকম, তাহলে কে কে থাকবে আর কে বাদ যাবে? স্যার সেক্ষেত্রে নিজেদের মধ্যে যদি সামঞ্জস্য করে ঠিক না করতে পারে তাহলে লটারির মাধ্যমে সেক্ষেত্রে ঠিক করতে হচ্ছে হবে। নিজেদের মধ্যে ডিসকাস করে নিবে, নিজেরা সলভ করবে। যদি নিজেদের মধ্যে সলভ হয়ে যায় হলো, তখন না হলে তখন লটারির মাধ্যমে করবে। কিসের মাধ্যমে করবে? লটারি। লটারি। বুঝতে পারছি স্যার? এই যে লেখা আছে ডিটারমাইন বাই লট, এই যে এই যে আনলেস দে আদারওয়াইজ এগ্রি অ্যামাং দেমসেলফ, যদি না তারা নিজেদের মধ্যে সম্মত না হয়, তাহলে কি করতে হবে, লটারির মাধ্যমে করতে হবে। যারা রিটায়ারমেন্টের জন্য যাবেন, রেজিগনেশন দিবেন, তারা কি করবেন, আবার এজিএম এ তারা আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য কি করতে পারবেন, ইলেকশন করতে পারবেন, এলিজিবল হবেন রি ইলেকশন করার জন্য। ওকে, এখন যদি এমন হয় যে মিটিং এ সিদ্ধান্ত নিয়ে দেখা গেল যে ডিরেক্টর কি করা গেল না, এখন ডিরেক্টর সিলেকশন করা গেল না, নির্বাচিত করা গেল না, তাহলে তখন কি করবে, তখন ওই মিটিংটাকে অ্যাডজর্ন করবে। অ্যাডজর্ন করা মানে কি, মুলতবি করবে, মানে আজকের মতো মিটিং এখানে সমাপ্ত, কোর্ট বলে না, জি স্যার। অর্ডার অর্ডার অর্ডার, আজকের মতো কোর্ট কি হলো, মুলতবি হলো, মানে আজকে মিটিংটা আজকে এখানেই শেষ। দেন এই যে ডিরেক্টর সিদ্ধান্ত নিতে পারলো না কাদেরকে ডিরেক্টর হিসেবে কি করবে, এইটা কি হবে তাহলে, নেক্সট উইকে চলে যাবে। কোথায় চলে যাবে, নেক্সট উইকে। মনে করেন আজকে যদি আজকে কি বার, রবিবার না, সানডে। তো সানডেতে যদি মিটিংটা আজকে হয়ে থাকে, মিটিং এ যদি সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে মিটিংটা অ্যাডজর্ন হবে, হলে পরবর্তী রবিবার, মানে নেক্সট সপ্তাহের রবিবারে, সেম ডেতে, সেম প্লেসে, সেম টাইমে। বুঝতে পারছি? সেম ভেনু, সেম টাইম, সেম ডে, নেক্সট উইক। ক্লিয়ার স্যার? দেন সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেটা হবে সেই অনুযায়ী ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট হবে। স্যার যদি পরের বারেও স্যার যদি পূরণ না হয় তখন?
ক্লাস রিপ্রেজেন্টেটিভ জেবা ফারুক, আপনি কি আমাকে একটু কো-হোস্ট করে দিবেন? জি স্যার। কোনো কারণে ডিস্টারবেন্স হয়েছে, লাইনটা কেটে গিয়েছিল। স্যার দিয়েছি। জি, থ্যাংক ইউ। এখন আসছে ডিভিডেন্ড। আমরা একটু আগে বলেছিলাম যে এজিএম এ কি কি জিনিস নিয়ে আলোচনা হবে, মিটিং এর মাইনস এজিএম এর এজেন্ডা কি কি থাকবে। নাম্বার 1 হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কি করবে, অ্যাপ্রুভ করবে, রাইট। নাম্বার 2 হচ্ছে ডিরেক্টরস এর রোটেশন। এর বাইরে ডিভিডেন্ড সম্পর্কে থাকতে পারে। এখন মনে করে একটা কোম্পানি ডিভিডেন্ডটা কখন ডিক্লেয়ার করে বলেন তো? বছর শেষ হওয়ার পরে প্রফিট কি হলো সেটার উপর বেসিস করে তো ডিভিডেন্ড দিবে নাকি? জি স্যার। হ্যালো। জি স্যার। তাহলে যখন এজিএম হচ্ছে, এজিএম এ তো অ্যাকাউন্টসটা তখন অ্যাপ্রুভ হবে, তাহলে ডিভিডেন্ডটা ওই বছরের মধ্যে দেওয়া যায় না, দিয়ে দেয় কখন, পরের বছর। তাহলে এজিএম এ ডিভিডেন্ডটা অ্যাপ্রুভ করবে, কিন্তু অ্যাপ্রুভ করতে গেলে কি করতে হয়, ওই ডিভিডেন্ডটা কত পার্সেন্ট দিবে বোর্ড অফ ডিরেক্টরসরা রিকমেন্ড করতে পারবে ডিভিডেন্ডের জন্য এজিএম এ, কিন্তু এজিএম এ তারা যতটুকু ডিভিডেন্ড রিকমেন্ড তার চেয়ে বেশি, মনে করেন যদি বোর্ড অফ ডিরেক্টরসরা বলে যে ডিভিডেন্ডটা অ্যাপ্রুভ হবে, সেটা 2 মান্থের মধ্যে পে করে দিতে হবে। আর যদি পে না করে সেই ক্ষেত্রে আবার পানিশমেন্ট। এবং এখানে বলছে যে ইন্টারিম ডিভিডেন্ড দেওয়া যাবে, বছরের মাঝখানে ডিভিডেন্ড দেওয়া যাবে যদি জাস্টিফাইড হয়। তবে এমন কোনো ডিভিডেন্ড দেওয়া যাবে না প্রফিটের বাইরে থেকে, প্রফিট হয় নাই কিন্তু ডিভিডেন্ড দিল, সেটা করা যাবে না। প্রফিটের থেকে ডিভিডেন্ড দেওয়া যাবে। এবং যদি প্রফিট না থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো অ্যাডভান্স অ্যামাউন্টের উপর ইন্টারেস্ট, আমরা দেখেছিলাম যে কেউ যদি অ্যাডভান্স টাকা দিয়ে দেয় সেটার উপর ইন্টারেস্ট দিবে, তো সেই ক্ষেত্রে বলছে যে এটা কি প্রফিট থাকলে সেটা দেওয়া যাবে। আর আর কি আছে, যদি জয়েন্ট ডিরেক্টর থাকে তাহলে যে কোনো একজন যদি ইন্টারেস্ট বেয়ারিং হবে না, তাহলে এই যে ডিভিডেন্ডটা দিতে দিলে হচ্ছে এটার জন্য ইন্টারেস্ট পে করা যাবে না। আজকের আলোচনা একটু পর্যন্তই। আজকে আমাদের কোম্পানি একটা শেষ হয়ে গেল। আমরা পরবর্তী ক্লাস কি আছে আমাদের বলেন তো? হ্যালো। স্যার মানে কবে নেক্সট ক্লাস? নো, কোন আমার তো 2টা চ্যাপ্টার পড়ানোর কথা, রাইট? কোম্পানি জি অ্যাক্ট আর স্যার। এটা কি, স্যার নেগোশিয়েবল। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। জি স্যার। স্যার, স্যার, স্যার একটা কোশ্চেন করবো স্যার?
জেবা ফারুক, আপনি কি শুনতে পাচ্ছেন? জহির স্যার কি আপনাদের কোনো চ্যাপ্টার কমপ্লিট করেছেন, পার্টনারশিপ অথবা কন্ট্রাক্ট? না স্যার, আমরা শুরু করেছি কন্ট্রাক্ট। মাত্র কন্ট্রাক্ট শুরু করেছেন? জি স্যার, একটা ক্লাস স্যার হয়েছে। স্যারের কয়টা ক্লাস হয়েছে? স্যার স্যার, একটা একটা ক্লাস ক্লাস হয়েছে। মাত্র একটা হয়েছে, রাইট, ওকে, ঠিক আছে। আমাদের নেক্সট ক্লাসে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এক নিয়ে পড়াশোনা করব। আমি চেষ্টা করব যে আজকে আপনাদের ইমেইলে নেক্সট ক্লাসের ম্যাটেরিয়ালসটা পাঠিয়ে দিতে, আপনারা একটু প্রয়োজনে দেখবেন, ঠিক আছে? জি স্যার। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।